সেই মুহূর্তে এবং সারা বিশ্বে যে বিষয় নিয়ে সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে তা হচ্ছে পুশব্যাক বা পুশিন। ভারতে অনুপ্রবেশকারী যত মুসলমান নাগরিক রয়েছে, বাংলাদেশ থেকে যারা কাজের অভাবে, ভাতের অভাবে কাজ করতে গিয়েছেন, তাদেরকে নিয়ে বেশি আলোচনা হচ্ছে। সবচেয়ে দুর্ভাগ্যজনক যে এই যে দেখেন আমাকে তোরা সবাই রহমত করো, রহমত করে আমাকে ছেড়ে দাও, আমরা বাংলাদেশে চলে যাই। আমরা বাড়ি যাবো। 14 মাস কাটতেছে জেল, আমার বউ সোয়াল মারেনি। দুনিয়ার মানুষ চোখ তো অন্ধ হয়ে গেছে, বাংলাদেশের লাখ লাখ জেলের ভিতর রয়েছে, এখনো তাকে সাজা হয়ে 8 মাস 2 বছরের পরে রয়েছে। দর্শক, এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি মেহেরপুর জেলার গাংনী উপজেলার সীমান্তবর্তী ইউনিয়ন তেঁতুলবাড়িয়া। এই তেঁতুলবাড়িয়া গ্রামেই হাটপাড়া মাঠের মাঝে আমরা এখন অবস্থান করছি। যে সীমান্ত, সেই সীমান্ত হচ্ছে শূন্য রেখার 140। এই যে দেখেন, মানে সীমান্তে বাংলাদেশিরা এসে বসে আছে, তাদেরকে আমাদের এই বাংলাদেশের নাগরিক হিসেবে মেনে নিচ্ছে না বাংলাদেশ সরকার। কিরকম বেহায়া এবং বজ্জাত হলে এটা সম্ভব? এখন চরমনায়ের পীর মিছিল করে যাচ্ছে না সীমান্তে, আমাদের বাংলাদেশি মুসলমান কষ্টে আছে, কেউ যাচ্ছে না। এখন হেফাজত যাচ্ছে না, এখন খেলাফত মজলিস যাচ্ছে না, এখন বিএনপি যাচ্ছে না, এখন জামাত যাচ্ছে না, এখন কেউ যাচ্ছে না। আমরা যেটা দেখেছি, যখন রোহিঙ্গাদেরকে বার্মা থেকে পুশ করা হলো, আমরা দেখেছি তাদের স্বাগত জানানোর জন্য সবাই চলে গেছে। আওয়ামী লীগ, বিএনপি, জামাত, সকল মৌলবী যত সংগঠন, এখানে সবাই এরা তাদের ওয়েলকাম জানিয়েছে। বরং আওয়ামী লীগ সরকার যেন তাদের ভালো করে জায়গা দেয়, সেই জন্য মিছিল মিটিং করেছে। আর এখন নিজের দেশের নাগরিকের জন্য কারো মায়া দয়া নাই। এই ব্যাপারে ইমতিয়াজ মাহমুদ কি বলেছে আপনাদের আমি শোনাই আপনাদের। ইমতিয়াজ মাহমুদ কি বলেছেন? হ্যাঁ, ইমতিয়াজ মাহমুদ কি লেগেছে দেখেন। তিনি একজন লেখক, ব্লগার। উনি লিখেছেন, পুশিন নিয়ে আপনারা যেমন সংবাদ লেখেন, মেহেরবানি করে মনে রাখবেন এই মানুষগুলি এরাও মানুষ, ওরা আমাদের দেশেরই মানুষ, প্রায় সকলেই বাংলাদেশের মানুষ। টেলিভিশনে ওদের দেখাচ্ছে, ওরা কথা বলছে সাংবাদিকদের সাথে, দেখলে কথা শুনলে স্পষ্টই বোঝা যায় এরা বাংলাদেশের মানুষ। বাংলাদেশেরই একদল মানুষ ভারতে চলে গিয়েছিল, বেআইনিভাবে গিয়েছিল, ওরা দেশে ফিরতে চাইছে, ওদের দিকে বন্দুক তাক করে রেখেছে, ওদেরকে ঢুকতে দিচ্ছে না। কীরকম কথা? আমেরিকা থেকে যখন আমাদেরকে একদল নাগরিককে ধরে প্লেনে পাঠিয়ে দিয়েছে, আপনারা কি ওদের এয়ারপোর্টের থেকে ফেরত দিয়ে আমেরিকা পাঠিয়ে দেন? অথবা মালয়েশিয়া থেকে যখন পাঠায়, অথবা মায়ানমার থেকে যখন রোহিঙ্গারা এসে ভিড় করে আমাদের সীমান্তে, ওদের তো ওরা তো আমাদের নাগরিকই না। হ্যাঁ, একটা আইনি প্রক্রিয়া ওদেরকে ফেরত পাঠানো দরকার ছিল, সেটা তো ভারতের সাথে আলাপ আলোচনা করে এমনিই ঠিক করে নেওয়া যায়। এই অসহায় লোকগুলোকে কেন হেনস্থা করবো আমরা? আপনারা যখন খবরের কাগজে লেখেন বিজিবি ওদের দেশে ফেরার চেষ্টা ঠেকিয়ে দিয়েছে, এটা শুনতে কিরকম লাগে? একদল গরিব মানুষ দুমুঠো ভাত জোটানোর চেষ্টায় বা কোনো দুষ্ট লোকের পাল্লায় পড়ে যে কোনো কারণে হোক দেশ ছেড়ে চলে গিয়েছিল, এখন ফিরতে চাইছে, বা ধরেন সেই দেশের সরকার চাপ দিচ্ছে ওদেরকে ফিরে আসার জন্যে, বা জোর করে ধরেই না হয় ফেরত পাঠাচ্ছে, ওদেরকে আসতে দিবেন না? ও ভাই, গরিব না হলে এই লোকগুলো তো প্লেনেই আসতো একটা ট্রাভেল পারমিট নিয়ে, তখন তো আবার বলতেন ওয়েলকাম ব্যাক। সরকারকে বলি, দয়া করে বিষয়টা দেখেন, এদেশের মানুষ যদি দেশে ফিরতে চায় ওদের বাধা দিবেন। এটা কোনো বীরত্ব নয়, এটা অন্যায়। এই দেশের নাগরিক যদি না হয় তাহলে আলাদা কথা। আপনারা খেয়াল করেছেন, আমেরিকা থেকে যখন হাত পায়ে শিকল বেঁধে পাঠিয়ে দিল এই ইউনিশ চোট্টা সরকার, সেটাকে গ্রহণ করেনি। বিএনপি তাদের গ্রহণ করেনি, এই সরকার গ্রহণ করেনি, জামাতের সরকার। তখন কেউ প্রতিবাদ করেছে? তাদের তো আপনি ঠিকই আসতে দিলেন। তাহলে ভারতে আপনার দেশের নাগরিক, আপনি দেখেন আরেকটা দেখবেন যে এইটা সর্বশেষটা দেখান, সর্বশেষ যেটা আপনাকে ওইটা, হ্যাঁ দেখেন তারা কি বলতেছে। ভাতের অভাবে সেখানে গিয়েছে, ভাতের অভাবে। আপনারা ভিডিওটা কিছুক্ষণের মধ্যে দেখতে পারবেন। তারা বলতেছে ভাতের অভাবে গেছে। এই দেখেন কি বলে, শুনেন প্লিজ। এডিটর সাহেব একটু দেখান। আমি ধরো বাংলাদেশে তোমার
বাংলাদেশ থেকে কত সালে এসেছিলে এখানে? 2024 সালে। 2024 সালে। ধরো আমি ইন্ডিয়ান, আমি ধরো বাংলাদেশে তোমার মতো চলে গেলাম, গিয়ে আমার কাছে না আছে পাসপোর্ট, না আছে ওখানে থাকার কোনো পারমিশন, বাংলাদেশ সরকার কি আমাকে রাখবে না পাঠিয়ে দেবে? কি মনে হয় যে পুলিশে যদি ধরতে পারে, বাংলাদেশ সরকারের যদি তেমন কোনো নির্দেশনা থাকে বা অবৈধ থাকলে তাকে আমাকে রাখবে না? না, রাখবে না। তার মানে তোমাদের যে এই যে এখন সরকার যে পাঠিয়ে দিচ্ছে ওনারা ঠিক করছে? হ্যাঁ, অবশ্যই সরকারের দিক থেকে ঠিক আছে, অবশ্যই তাহলে সরকারের নির্দেশটা অবশ্যই পালন করে। কারণ আমরা তো আমি এদেশের নাগরিক না, হ্যাঁ, তাহলে আমাকে আমার যেখানে জন্মস্থান সেটাই তো আমার মাতৃভূমি, সেটাই আমি সেই দেশের নাগরিক। এখানে আমরা অভাবের তাড়নায় পেটের দায় মনে করে বাংলাদেশের সরকার কি আপনাদের কাজ দিতে পারছে না? না, যখন আসছিলাম তখন তো থামান। কাজ দিতে পারছে, মানে রুটির কাজের। কি বলেছে শুনেছেন তো, যারা চাপা মারেন যে ভারতের লোক না খেয়ে থাকে, ভারতে আপনারা চিকিৎসা না করে, যে টাকলা ফুয়াদ নাকি ফাকলা ফুয়াদ বলেছে যে ভারতে চিকিৎসা করতে যাবেন না, ভারত না খেয়ে মরবে। না খেয়ে কে মরে দেখেন তো, কি বলতেছে? ভাতের অভাবে, পেটের দায়ে সেখানে। নেক্সট প্লিজ। ব্যবস্থা আছে, কাজের বিভিন্ন সোর্স আছে, আচ্ছা, কিন্তু ইনকামের সোর্স কম। ওখানে রোজ ক টাকা? ওখানে একটা রোজ কত 300 টাকা, এখানে সেই রোজটা 600। মনোযোগ দিয়ে শুনবেন। ওই ইনকামের বেশি আবার টাকাটা যখন বাটা করলে আর একটু বেশি হয়। আচ্ছা, মানে এখানে যদি 600 টাকা ইনকাম হয়, ওখানে 700-800 টাকা হয়ে যায়। আচ্ছা, মানে আর কি ভালোভাবে সংসার চালাতে এসে আসে এখানে। এখানে প্রতিটা জিনিসের অনেকটা সাশ্রয় মূল্যে আছে, ওখানে প্রতিটা জিনিসের ওখানে কম দাম বেশি ওখানে। মানে এখানে থাকার জন্য না, এখানে ইনকামের জন্য এখানে থাকা, তাই তো? কি নাম? ইউনুস আলী। মানে এই যে পদক্ষেপটা নিয়েছে এটা ঠিক, মানে এটা তো বাংলাদেশ সরকার যেটা করেন। হ্যাঁ, সুপ্রিয় দর্শক, আমি আপনাদের বলেছিলাম না যে বাংলাদেশের 1 কোটি মানুষ সরাসরি ভারতে কাজ করে খায়, প্রমাণ পেয়েছেন তো? এই যে বাংলাদেশের ডেলেভার ওইখানে গিয়ে চাকরি করে, এরা একটু ভুল বলেছে বা মিথ্যা বলেছে, বাইরে গেছে। মিনিমাম বাংলাদেশি টাকায় 1200 টাকা পায়, মিনিমাম আয় করে 1200, কোথাও বাংলাদেশি টাকা 2000 টাকা আয় করে ডেলিভারেরা, যারা দিন মজুর। কারণ 1200-1500 রুপি পেলে আপনার 2000 পার হয়ে যায়। 1000 রুপি বেতন পাওয়া কোনো বিষয়ই না সেখানে। কারা যেন বলে যে ভারতে তো কাজ নাই, ওইখানে কেন যাবে? তারা যেন এই ভিডিওটা ভালো করে দেখে নেন। আমি বলেছি তো, 1 কোটি মানুষ ভারতে খায় দায় পরে বাংলাদেশ সরকারের উপরে। বরং 1 কোটি লোক প্রতিদিন যদি 100 টাকা করে পাঠায় তাহলে 100 কোটি। যদি 500 টাকা পাঠায় প্রতিদিন বাংলাদেশে, তাহলে 500 কোটি টাকা প্রতিদিন ভারত থেকে বাংলাদেশে ঢুকতেছে ডেলিভারিগিরি করে এখানে নিচ্ছে। আপনারা কি একবার এটা ভেবে দেখেছেন? আবার এই যে দেখেন, একজন গান বানিয়ে ফেলেছে। প্লিজ এডিটর সাহেব, এই ইন্ডিয়া নাকি তাদের সবচেয়ে বড় শত্রু, এবার একটু দেখান, একটু এই র্যাপারকে দেখেন। ঠিক আছে, ভারতের বিরুদ্ধে তাদের গান, ওয়াজ করেও শেষ হচ্ছে, মানে ওয়াজ মহফিল, মসজিদ, তারপর ওয়াজের মঞ্চ, বাইতুল মুকাররমে বলে আসেন, গান বানাচ্ছে ভারতের বিরুদ্ধে। একটু দেখেন গান বানাইছে, কেন বানাইছে? এই একটা প্রশ্ন করি, প্রশ্ন শোনেন। চাচা খালু জেডা ভারত আমগো বন্ধু হইলে, প্লিজ। হ্যাঁ, ওকে। ভারত মানে চাচা খালু জেডা, ভারত আমাদের বন্ধু হইলে শত্রু তাইলে কেডা? আর এরকমই পেয়ারা পাকিস্তানি, এদের 30 লক্ষ হত্যা করলেও সমস্যা নেই, এদের মাদের ধর্ষণ করলেও সমস্যা নেই, এদের তারপরও পাকিস্তান ভালো। আর 1 কোটি মানুষ ভারত থেকে সরাসরি কামাই করে আনতেছে, তারপরও ভারত শত্রু। 1 কোটি মানুষ, আবারও বলি, 100 টাকা করে যদি বাংলাদেশে প্রতিদিন পাঠায় তাহলে 100 কোটি। যদি ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশকারীরা প্রতিদিন 500 টাকা পাঠায় তাহলে 500 কোটি টাকা ভারত থেকে প্রতিদিন বাংলাদেশে আসতেছে। এরাই আবার লম্বা করে ভারত শত্রু তোমার কেঠা। শোনো জেঠা, ভারত যদি বন্ধু হয়, শত্রু তোমার কেঠা। পাকিস্তান থেকে কয় পয়সা আসে? তারপর আবার দেখবেন কিছু মৌলবী আছে, এরা দেখবেন ভারত দখল করে ফেলতে চায়। কথায় এরা ভারত দখল করে ফেলতে চায়। কেন দখল করতে চায়? কি কারণে? মানে এরা নিজেরা যে কি মনে করে, লিল্লাখোরেরা যে কি মনে করে আপনি কল্পনা করতে পারবেন না। এই লিল্লাখোর এডিটর সাহেব আপনাকে আরেকটা ভিডিও দেখাচ্ছি, ওটা শেষে দেখাবো আমরা। জি, আপনাকে ওটা, হ্যাঁ, এই যে দেখেন উনি কি বলতেছে, শুনেন কি বলে, শুনুন। খুলনা দিগলা থানা কামারগাতি
বাংলাদেশে বাড়ি যেতে চাই। জেলা খুলনা, আমার দিগলা থানা, কামারগাতি গ্রাম। ভোরবেলা আমাকে 7টার সময় মনে হয় 7টার থেকে ওইখান থেকে বাজারের তুলে এনে বসে দিয়ে যাচ্ছে। আমি সবার কাছে রিকোয়েস্ট করেছি, তাই না আমাকে বাড়ি সব কিছু এইখানে, বাড়ি ঘর দুয়ার শ্বশুর শাশুড়ি সব এইখানে। আমার স্বামী ট্রিটমেন্ট করতে গেছিলাম, তাও শুনবে না। আর কি করবো, আমার আর কিছু কর না। আমি এনে বাংলাদেশ। শুনেছেন তো, এরা বাংলাদেশি, তার চেহারায়, ভাষায়, পোশাকে স্পষ্ট এবং মুসলমান। এখন কারো জজবা জাগে না। এখন রোহিঙ্গা প্রেমী ফেলানির ভাই বোনদের জজবা এখন জানে না। এখন ফেলানির মা ও বাবা, খালু, চাচা, ফুপা, দুলাভাই, শালা এরা কোথায়? ফেলানির ভাতারেরা, ফেলানির মায়ের ভাতারেরা এখন কোথায়? ফেলানির দুলাভাইরা এখন কোথায়? ফেলানির চাচারা এখন কোথায়? চাপা মারো যে ফেলানিকে ধরে নিয়ে গেছে, এদেরকে ধরে নিয়ে গেছে। ফেলানির জন্য যারা চিৎকার করে তারা এখন বলে না কেন এই যে এই বন্যা তার রোহিঙ্গাদের যদি বাংলাদেশ সীমান্তে এইভাবে আটকে রাখা হইতো, এতক্ষণ চামড়া নাই পীর মিছিল শুরু করতো, চিঙ্কু বাম মিছিল শুরু করে দিত। এই চিঙ্কু বাম, যে বাম বদমাইশগুলো, এই বাংলাদেশের বাম চক্কর বক্কর ভর্তি পশু বসুরা, এরা আগে মিছিল করতো। এখন কোথায় চক্কর বক্কর ভর্তি? তোমরা না গিয়েছিলা রোহিঙ্গাদের এগিয়ে নিতে? আমরাও গিয়েছিলাম, গণজাগরণ মঞ্চ গিয়েছিল। এখন যাও না কেন? এগুলো মুসলমান, এদের জন্য তোমার প্রাণ কাঁদে না? চক্কর বক্করবর্তী বাসদি ফাঁসদি বামাতি জামাতি এলে কোথায় এখন? এখন কোথায় মানবাধিকার কর্মীরা? এদের জন্য তোমার কেন নিজের দেশের জনগণ আনতে তোমার এখন এত কষ্ট লাগে কেন? আর কত ভণ্ডামি এই দেশের বামেরা এবং মুসলমানেরা, বাংলাদেশের বাম এবং মুসলমানরা কত বড় যে ভণ্ড। আরো আপনাদের জানাবাদ আছে, মুসলমানদের চাইতে বামেরা বেশি ভণ্ড। এখন বামদের চেতনা জাগে না। এখন কমিউনিস্টরা কোথায় বাংলাদেশে? এখন বাসদীরা কোথায়? বিপ্লবী কাউন্সিল কোথায়? এখন উদিসি কোথায়? এখন উদিসি কোথায়? সে চিঙ্কুবাম উদিসিরা এখন কোথায়? তোমরা এদের নিয়ে কথা বলো না কেন যে আমার দেশের নাগরিক দেশে ফিরিয়ে আনো? এখন মৌলভীও চুপ, মোহাম্মদীরাও চুপ, মার্ক্সবাদীরাও চুপ। কারণ কি? দালমে কুস্ত কালা হায়। কিন্তু এদের যদি বার্মার নাগরিক মুসলমানদের আটকাইতো, এতক্ষণ দেখতেন মিছিল কাহাকে বলে, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, বামপন্থীরা সবাই দৌড়াইতো তাদের আনার জন্য, এবং এনেছে। কিন্তু নিজের দেশের নাগরিক এখন বিপদে নোম্যান্স ল্যান্ডে পড়ে আছে, চিৎকার করতেছে, এখন তাদের আসতে দিতেছে না কেন ভাই? এখন তোমাদের চেতনা কেন জাগে না? এখন তোমাদের জজবা কেন জাগে না? তাহলে যে ইসলাম প্রেম, মুসলমান প্রেম, এটা যে একটা ভণ্ডামি, ওই যে মানবতাবাদ বামপন্থীদের, সাম্যবাদ, এটা যে একটা ভণ্ডামি, আরো প্রমাণ করতে হবে আপনাদের, আরো বুঝাই দিতে হবে। প্লিজ এডিটর সাহেব কয়েকটা কিছু কমেন্টস দেখান, কিছু দেখি, দর্শকের কিছু কমেন্টস নেই। হ্যাঁ, বাংলাদেশ যদি নিজ দেশে মানুষের সাথে বেইমানি করে তাহলে এরা সীমাতে না এমনিতেই মারা যায়, তাতে ভারতের কিছু যায় আসে না। কিন্তু ভারতের এই মানবতাবাদী যারা, তারাই দেখবেন যে মিছিল মিটিং শুরু করে দিবে। কিন্তু এখন জজবা জাগে না। আচ্ছা আপনাদের আচ্ছা এখন এখন বাইতুল মুকাররম গরম হয় না কেন? এখন মসজিদের মিম্বর খালি কেন? বার্মার মুসলমানদের জন্য, রোহিঙ্গা মুসলমানের জন্য, যাদের এত আত্মা ফাইটা যায়, বার্মার রোহিঙ্গা মুসলমান সন্ত্রাসীদের জন্য যে সমস্ত বাম ডান জামাতি বামাতি সামাতি, ঠিক আছে, সামরানায় পীর মির যত আছে, ওয়াহাবি লামাজহাবি, সব চিৎকার চেঁচামেচি করে। এখন কেন কথা বলে না? আমি যে আপনাদের বারবার বলেছিলাম, প্রমাণ হয়ে গেছে তো, যেগুলো হচ্ছে এই ইসলাম প্রেম, মুসলমান প্রেম, দেশপ্রেম, এটা হচ্ছে একটা টোটালি একটা বদমাইশ। এদের সব সিলেক্টিভ। আপনি দেখেন, আর ভারতেও দেখেন কি করতেছে। আমার কথা সত্যি হয়েছে তো, আমি যখন আপনাদের বলতাম যে কোটি কোটি মানুষ সেখানে অবৈধভাবে চাকরি করে, প্রমাণ পেয়ে গেছেন তো। বাংলাদেশের মুসলমান এবং বামপন্থীরা হচ্ছে জামাল হইরা পাগলা, ডিমের হালি 3টাই বেচবে, 5টাই বেচবে না, 5টাই কিনবে, 3টাই বেচবে। তাই এখন বাংলাদেশে অনুপ্রবেশকারী যারা ভারতে, তাদের এখন আর নিতে রাজি না, নোম্যান্স ল্যান্ডে রেখে দেবে। এটা আবার গর্ব করে বলে, গর্ব করে। ভণ্ডামিটা দেখেছেন তো, কামাই করবে ভারতে, খাবে ভারতে, থাকবে ভারতে, আবার ভারতের গালি। আবার এই দেশের মুসলমানেরা বলবে যে তারা ভারত দখল করতে চায়। এই দেশের মৌলবী লিল্লাখোর, কারা যেন বলে যে ভারতের মানুষ
মুতখোর গরুর মুতখোর কারা যেন বলে হাগে মুতের রাস্তায়, তো যেই দেশে হাগে মুতের রাস্তায় যে ভারতে মানুষ মুত খায়, সেই মুতখোরের দেশে তোমার ভাই বোন খালা ভাগ্নি গ্রামের লোক আর কত বলবো, তোমার তো হায়া নাই লজ্জা নাই। এই বাংলাদেশে বামপন্থীদের তো লজ্জা নাই, হায়া নাই, কমিউনিস্টদের তো লজ্জা আরো নাই, মুসলমানদেরও লজ্জা নাই, নির্লজ্জ বেহায়া এবং ভণ্ড প্রমাণ হয়ে গেছে। তো আবার এমনকি কলকাতার বামপন্থীরা আরেক বজ্জাত, বামপন্থীরা বদমাইশ, এরা বারবার বলেছে না যে একটা অনুপ্রবেশকারী নেই, বলে নাই নির্বাচনের আগে। এখন এগুলো কারা? এগুলো তোমাদের মায়ের লাং লাগে, এগুলো পশ্চিমবঙ্গের বামপন্থীদের মায়ের লাঙেরা এখন সীমান্তে থাকে, না বাংলাদেশের বামপন্থী আর বাংলাদেশের মুসলমানদের মায়ের লাঙেরা এখন বসে আছে এখানে? কারা এরা? এখন এগুলো বললে আমি তাহারি ভালো না, তাহারির মুখ খারাপ, মৌলবীর মুখ খারাপ। অনেকেই বলেন যে একই কথা কেন বলেন, প্রতিদিন এটা ঘটতেছে। তো আপনারা মিথ্যা কথা প্রতিদিন বলতে পারবেন, প্রতি সেকেন্ডে বলতে পারবেন, মিনিটে ঘন্টা বলতে পারবেন, সত্যটা বলতে পারবো না। সেই জন্য এই ভিডিওটা আবার রিপিট করতে হচ্ছে, বলতে হবেই। তো বাংলাদেশের মানুষ যে কত বড় ভণ্ড মুসলমান হিসেবে, বামপন্থী হিসেবে, আরও আপনাদের প্রমাণ করতে হবে। এই যে শুভেন্দু অধিকারী যদি ক্ষমতা না আসতো, বিজেপি না আসতো, মমতা ব্যানার্জির পতন না করতো, এই সত্যটা আপনাদের চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিতে বলছি। কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় থাকতো এই কথাগুলো বলতাম যে ভারতে অসংখ্য মানুষ, অসংখ্য মুসলমান বাংলাদেশে অনুপ্রবেশকারী রয়েছে। আর ভারতের হিন্দুদের এবার একটু বলতে চাই পাশাপাশি 1 মিনিট, আপনি 1 কোটি অনুপ্রবেশকারী মুসলমানকে জায়গা দিতে আপনার আপত্তি নাই, মিছিল মিটিং করেন না, পত্রিকায় লিখেন না, ফেসবুকে লিখেন না, প্রতিবাদ নাই। আর বাংলাদেশের 1 কোটি সনাতনীদের জায়গা দিতে নাকি আপনাদের জায়গা কম পড়ে, আপনাদের খাবার অভাব পড়ে, চাকরির অভাব পড়ে। আর আমাদের মুক্ত চিন্তার কথা বাদ দেন আপনারা। আমরা তো 10-12 জন বা 20 জন 100 জন যদি যাই তাহলে তো ভারতের সম্পদ শর্ট পড়ে যাবে। শেখ ফরিদ, মুফতি মাসুদ, ঠিক আছে, ইমরান বশির, হাফেজ এনাম বা আসিফ মহিউদ্দিনের যারা পক্ষের, যারা তাদের বক্তব্য শুনে, আসাদুরের বক্তব্য শুনে মুক্ত চিন্তা হয়েছে, তারা ধরেন এরা সংখ্যায় কত, বড় জোর 100। এই 100 জনকে যদি আপনারা ভারতে জায়গা দেন, আপনাদের তো ভারতের সম্পদ নষ্ট হয়ে যাবে, ভারতের মুম্বাইয়ের সিনেমা ধ্বংস হয়ে যাবে, তারপরে ভারতের শিল্প ধ্বংস হয়ে যাবে, তারপরে ভারতের সম্পদ আমরা খেয়ে ফেলবো, শেষ করে ফেলবো আমরা। তাই শেখ ফরিদ, মুফতি মাসুদকে তো জেলে রেখেছেনি, দয়া করে একটু তারা এইবার ছেড়ে দেন। আপনারা 1 কোটি মুসলমানকে, অনুপ্রবেশকারীকে জেলে না ঢুকিয়ে তাদের পাঠাই দিতেছেন, তো মুফতি মাসুদকে দয়া করে একটু ছেড়ে দেন এখন। আর আমাদের তো আমরা যদি বলি ওইখানে গিয়ে আপনাদেরটা খাবো না, আপনাদেরটা পরবো না, আমরা নিজেরা বাইরে থেকে এনে খাবো, তারপরও আপনাদের জায়গা কম পড়ে যাবে, আপনাদের সম্পদ কম পড়ে যাবে, আপনাদের জলবায়ু কম, পানি কম পড়ে যাবে, আবহাওয়া কম পড়ে যাবে। কারণ আমরা তো মুক্ত চিন্তক, আমরা যতই হিন্দুদের পক্ষে বলি, ভারতের পক্ষে বলি, যতই বাংলাদেশি বাঙালি ভাষা, সংস্কৃতি, সাহিত্য, ধর্ম নিয়ে কথা বলি, সঙ্গীত নিয়ে কথা বলি, আমাদের তো আপনারা জায়গা দিবেন না, আমরা জানি। আমাদের যদি এইভাবে পাইতেন বিনা বিষয়, একদিন অবার হয়ে যেত, এতক্ষণ ধরে হয় জেলে পড়তেন, না হলে কোথায় রাখতেন আমরা জানি না। জায়গা আমাদের কথা বাদ দেন, আমরা তো জেনে শুনে বিষ করেছি পান, করেছিস কলসিকা, মেরেছিস কি যেন, মেরেছিস কলসিকানা নাকি করেছিস কলসিকানা, তাই বলে কি প্রেম দেবো না, আমরা তো বিপদে পড়ে গেছি। যাই হোক, কিন্তু এই যে 1.5 কোটি 1.5 কোটি অনুপ্রবেশকারী মুসলমানকে আপনি জায়গা দেন ভারতে, যারা ভারত বিরোধী, হিন্দু বিরোধী, শুধু ভারত এবং হিন্দু বিরোধী নয়, তারা পাকিস্তান প্রেমী, তাদের আপনি জায়গা দিলেন, তাদের নিয়ে প্রতিবাদ নাই। 1 কোটি হিন্দুকে নিয়ে যাইতে বলছে, আমি বলছি এদের নিয়ে যান। অনেকেই বলেছে কেন নিব আমরা, 1 কোটি অনুপ্রবেশকারী মুসলমান নিতে পারতেছেন, আপনার মুসলমান, আপনার হিন্দু সম্প্রদায়ের লোক নিতে আপনাদের তো খারাপ লাগে কেন? যাদেরকে সারাদিন 2য় শ্রেণীর সিটিজেন মনে করা হয় বাংলাদেশে, যাদের বলা হয় যে এরা ভারতীয়, এরা বাংলাদেশি না, এরা ভারতীয়, এরা ভারতের এজেন্ট বলা হয়, আপনি তাদের জায়গা দিবেন না। কিন্তু 1.5 কোটি এই অশিক্ষিত বর্বর, যারা সমস্ত সম্পদ ইনকাম করে বাংলাদেশে পাচার করে দিচ্ছে, প্রতিদিন বললাম তো 500 টাকা করে যদি যায়, 500 রুপি, তাহলে প্রতিদিন 500 কোটি রুপি আপনার চলে যাচ্ছে বাংলাদেশে। আর আমরা খেলে পড়লে আপনাদের সম্পদ ধ্বংস হয়ে যাবে না? বাহ বাহ, আপনাদের বিচার। যাই হোক, আর এডিটর সাহেব কিছু কমেন্টস দেখেন। হ্যাঁ, ফরিদ ভাই, আপনাদের বিজেপির সাথে স্থানীয় লোকজনদের কেন, এটা তো মাথায় আসছে না, এবং হাতে লাঠি নিয়ে কি, বুঝলাম না। ও আরেকটা জিনিস বলি, বাংলাদেশে বিজেপি বিএসএফ এর ব্যাপার সীমান্তে, সেখানে বাংলাদেশি লোকজন এখানে সাধারণ নাগরিক কেন, মানে বুঝতে পারছেন তো, চুলকায় ঘাও বানাইতে চাইতেছে। ভাই, ভারতের সাথে যেদিন আপনাদের চুলকানি লাগবে,
সেদিন কিন্তু বুঝতে পারবেন হাউ মেনি পেডিতে হাউ মেনি রাইস। এই যে লিল্লাহর মৌলবীরা যে বলতেছে এরা ভারতকে দখল করবে, যুদ্ধ চায়, যুদ্ধ হইলে কিন্তু বুঝবেন কেমন লাগে। আমরা যুদ্ধ চাই না, কিন্তু এদের খাসিলো দেখে মনে হয় যুদ্ধটা আসলে দরকার, তাহলেই বুঝতো হাউ মেনি পেডিতে হাউ মেনি রাইস। কমিউনিস্টরা ইসলামিস্টদের বন্ধু মনে করে, বন্ধু না, কমিউনিস্টরাই এখন ইসলামিস্ট। আপনারা নিশ্চিত থাকেন কমিউনিস্টদের বন্ধু, ইসলামিস্টরা কিন্তু কমিউনিস্টদের বন্ধু মনে করে না। এই যে ইসলামিস্ট তারা কিন্তু কমিউনিস্টদের কাফের মনে করে। আপনি মুসলমান হন, হিন্দু হন, বৌদ্ধ হন, খ্রিস্টান হন, নাস্তিক হন, আপনি কমিউনিস্ট হইলেও ইসলামিস্ট আপনাদেরকে কাফের মনে করে। মজার বিষয়। তারপরেও এরা যে বন্ধু হইতে যায় কমিউনিস্টরা এই ইসলামিস্টের, ইসলামিক দেশের। আর দেখেন পৃথিবীতে কোনো মুসলিম দেশে আপনি কমিউনিস্ট পার্টি ক্ষমতায়, কমিউনিস্ট পার্টি নাই, ক্ষমতায় যাও তো বহুত দূর কি বাদ। হ্যাঁ, আনু বিহারী চক্রবর্তী চৌধুরী মৌলবাদীদের বাপ ভাই, হ্যাঁ এরা তাই বাপ ভাই না, এরাই মৌলবাদী বামপন্থী। আমি বলেছি তো, মার্ক্সবাদ মানেই মোহাম্মদীবাদের দ্বার প্রান্তে যাওয়া। মার্ক্সবাদ মানে মার্ক্সবাদ আর মোহাম্মদীবাদের মধ্যে পার্থক্য নাই, মানে সভ্যতা বিরোধী, সংস্কৃতি বিরোধীদের বিরোধিতা করায়। মার্ক্সবাদ মানেই হচ্ছে মোহাম্মদীবাদ, কোনো ফারাক নাই এখন এদের। আর বাংলাদেশি মানুষকে বাংলাদেশি জায়গা দেন, আবার বলে মুসলিমরা, হ্যাঁ যে বাংলাদেশি মানুষরা বাংলাদেশিদের জায়গা দেন না, কিন্তু রোহিঙ্গাদের জায়গা দিবে, পাকিস্তানিদের জায়গা দিবে। আবার বলবে 26 লক্ষ ভারতীয় আছে, একটাও কিন্তু খুঁজে পায়নি। আবার টাকলা ফোয়া, তারপর আরেকটা কি যেন আছে, হাসিনুল নাকি মাসুদ কর্নেল নাকি ফর্নেল আছে একটা পেয়ারা পাকিস্তানি, সে আবার বলে ভারতে যায় আপনারা চিকিৎসা নিতে, যাইস না, তোর যাইতে বলছে কেনা। আবার কেউ বলে ভারত থেকে আমরা কোনো কিছু কিনবো না শিক্ষা দেওয়ার জন্য, কিনিস না দেখি কয়দিন থাকতে পারস। ওই হাসিনুলের মোষ না, মোষ তো দূরের কথা, ওই নাবির নিচে লোমও থাকবে না বাতের অভাবে, বুঝছেন। ওই হাসিনুরের তো চুল বাল কাটার যে নাবির নিচে লোম কাটার যে প্লেট, সেটা ভারত থেকে এনে চলতে হয়। ওই কর্নেল হাসিনুল ওটা জানে না, বোধহয় ভুলে গেছে আর কি জোশে। এখন হেফাজত কোথায় গেল, চামড়া নাই কোথায় গেল, এরা নাই এখন। ওই যে বললাম বাংলাদেশের মুসলমান এবং বামপন্থীরা এরা হলো জামালপুরা পাগলা, ডিমের আলে 3টায় কিনবে, 3টায় বেচবে, 5টায় কিনবে। এখন লস হবে যে এখন আর বলবে না। এখন নিজেদের নাগরিক সীমান্তে দাঁড়ায় আছে, এখন আর কেউ এক গ্লাস পানিও খাওয়ায় না। এক মহিলা কালকে দেখলাম বললো যে আমাদের একটু পানি খাইতে দেন, দেয় নাই তাদের। আরেকটা কমেন্ট দেয়, বাংলাদেশে বিজেপি ইন করুক। বিজেপি বাংলাদেশে ইন করবে কোন দুঃখে? দরকার আছে কোনো দরকার নাই, এরা থাকুক, কোনো দরকার আছে না। বাংলাদেশে কেন তারা ঢুকবে? দরকার কি? আপনার মতো মানুষ বাংলাদেশের প্রধান, না ভাই এত বড় যোগ্যতা আমার নাই। আপনার ভিতরে সম্পূর্ণ যোগ্যতা আছে বাংলাদেশে পিএম, না ভাই আমার সেই যোগ্যতা নাই। এটা ভাই বললেন না ভাই বেশি। এতদিন পর বোঝা গেল ভারতের বদনাম করার জন্য খোলা জায়গায় হাগু করতে। জি, খোলা জায়গায় হাগুড়া কারা করে? এই যে বাংলাদেশে অনুপ্রবেশকারীরা গিয়েই। আচ্ছা, আমি বারবার আপনাদের চ্যালেঞ্জ করছি, ভারতের সমগ্র ভারতের প্রায় 100 কোটি মুসলমান, 100 কোটি বা 110 কোটি, সম্ভবত 110 থেকে 15 কোটি হিন্দু। একটা হিন্দু দেখেন তো বাংলাদেশে এসে ভারতে এসে কাজের বুয়া হিসেবে কাজ, একটা দেখেন, একটা দেখেন আমাকে। কি চামড়া নাই পীর, রেজাল করিম, ফেজল করিম না কি যেন নাম, কি যেন ফয়জুল করিম, চামড়া নাই পীর, পীর ভাতৃদ্বয়, একটা দেখাও। আসিফ সার, তুমি একটা ভারতীয় দেখাও বাংলাদেশে এসে কাজের বুয়াগিরি করে। কি কর্নেল হাসিনুর, টাকলা ফুয়াদ, চিঙ্কু মাম, যত আছে চক্রবর্তী, তারপরে যে আরেকটা আছে ইলিয়াচ্ছে, আরেকটা আছে প্যানিক পট্ট, তারপর যে মৌলবীরা শিখরা শিখরি করো ভারত দখল করবে, একটা দেখাও তো, একটা দেখাও। যারা বলো যে ভারতে নাকি গরুর মুদ খায়, রাস্তাঘাটে হাগে, একটা দেখাও। একটা লোক ওইখান থেকে বাংলাদেশে এসে কারো বাড়িতে কাজের বুয়াগিরি করছে, একটা দেখাইতে পারবা 110 কোটি 20 কোটির মধ্যে? কিন্তু তোমাদের 1 কোটি মানুষ যে ওখানে কামলা দিতেছে, লজ্জা আছে তোমাদের? বাংলাদেশ এগুলো ধর্মীয় দলগুলো সত্যি কারে ভণ্ডে, কোনো সন্দেহ নেই। শুধু ধর্মীয় দল না, বাংলাদেশে যত বামপন্থী ব্যক্তি আছে, আপনি টু শব্দটি করতে দেখেছেন? একটা বামপন্থী কেটে কথা বলতে দেখেন, সেটা হিন্দু হোক আর মুসলমান হোক না। বাংলাদেশে বামের আরো সবচেয়ে বড় বজ্জাত। আগে তো শুধু চিঙ্কু বাম বলতাম নির্দিষ্ট লোকদের, নো, সব ভণ্ড। এই বাংলাদেশিদের সীমান্তে আটকে দেওয়ার মধ্যে প্রমাণ হয়ে গেছে বাংলাদেশে মুসলমান ভণ্ড, বাংলাদেশে মার্কসিস্ট ভণ্ড, বাংলাদেশে বাসদি, জাসদি, ফাঁসদি যা আছে সব ভণ্ড এবং মিথ্যুক এবং ধোঁকাবাজ। কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নাই, প্রমাণ হয়ে গেছে। যাই হোক, ফরিদ ভাই বাংলাদেশে বিজেপির সাথে জনগণগুলো হাঁটিয়ে নিয়ে ভারতে বিএসএফের সাথে ভারতের কোনো নাগরিক লাঠি নিয়ে দেখলো। হ্যাঁ, কারণ বাংলাদেশের নাগরিকেরা উগ্র, মুসলমান মানেই উগ্র, মুসলমান মানেই অসভ্য, মুসলমান মানে হলো ঝগড়াটে, খায় দেয় কাম নাই, ওইখানে গেছে। কিন্তু ঠেলা যখন পড়বে, মায়ের যখন শুরু হবে, পাইকারি পালে পালে মারা যাবে এরা।
আর ভারতের যুদ্ধ করতে হবে না। আমি তো ভারত সরকারকে বলি, আপনারা শুধু রপ্তানিটা বন্ধ করে দেন। 3 মাসের মধ্যে বাংলাদেশে দুর্ভিক্ষ লেগে যা পালে পালে মারা যাবে, পালে পালে। এমনিতে তো এতিমখানা ছাড়া মৌলবীদের চলে না, সৎগানে চলতেন, সৎগাও থাকবে না। এটাই এদের কপালের শেষে আছে। ভারতের নতুন আইন করা হবে নাস্তিকদের সংখ্যালঘু না, আপনি নাস্তিকদের সংখ্যালঘু স্ট্যাটাস দিবেন কেন? নাস্তিকরা আমরা তো দাবি করি নাই, মানে বাংলা পৃথিবীর কোন নাস্তিক তো বলে নাই ভাই তারা সংখ্যালঘু, এটা এই স্ট্যাটাস কিনে দেবেন। অন্য কিছু বলেন, সংখ্যালঘু হিসেবে কিনে দেবেন। আমরা তো সংখ্যালঘু না, সংখ্যালঘুর ভিতরে সংখ্যালঘু। বাংলাদেশের এবং পাকিস্তানের যারা নাস্তিক তারা হচ্ছে সংখ্যালঘুদের চাইতে সবচেয়ে বেশি বিপদ আছে ভাই, এটা আমি কলামে লিখেছি। আমাদের চাইতে অসহায় বাংলাদেশে যারা মুক্তচিন্তক, পাকিস্তানের যারা মুক্তচিন্তক, এদের চাইতে অসহায় পৃথিবীতে নাই। আপনারা তো এটা বুঝাইতেই পারিনি। আপনি যদি সংখ্যালঘুকে জায়গা দেন তাহলে মুক্তচিন্তক বা নাস্তিকদের সবার আগে তাদের ডিক্লেয়ার দেওয়া উচিত যে কোনো রকম শর্ত ছাড়া তারা আসতে পারবে। এটাতে আমরা যে কত বিপদে, আমাদের জান যে কোথায়। আমরা সংখ্যালঘু, এই যে হিন্দুদের পক্ষে আমি হলো কথা বলার আছি, একজন তো আছি বলতেছি, সনাতনীদের পক্ষে, সংখ্যালঘুদের পক্ষে সারা পৃথিবী আছে, আমাদের পক্ষে কেউ নাই, নট এ সিঙ্গেল ম্যান। কোনো সংগঠন আমাদের জন্য কাজ করে না মুক্তচিন্তকের জন্য। আমাদের যে কত হাইকোর্ট দেখায় রে ভাই, যে দেখেন মুফতি মাসুদ জেলে পড়ে আছে, যদিও শুনছি যে তিনি কিছুদিনের মধ্যে মুক্তি পেতে যাচ্ছেন। দেখ সেটা একটা মোল্লাও সত্য কথা বলে না, মোল্লা মানে মিথ্যাচার প্রপাগান্ডা চলে। হ্যাঁ, মোল্লাগিরি এখন ব্যবসা। মোল্লা আগে মোল্লা দেখলে বুঝতাম এরা সত্য কথা বলে, এরা ভালো মানুষ। এখন উল্টা, মোল্লা মানে মৃত্যুক, মোল্লা মানে জঙ্গিবাদ। এখন যে আমিরে জামাত তো বামপন্থী করতো, ওই জাসদি করতো, জাসদি সে ছিল, ওটা তারা গুপ্ত জাসদি ছিল। এরা কোনোদিনই এরা কোনোদিনই পাবে, এরা ছিল তখন জাসদ হয়ে তারা বেঁচে থাকতে, টিকে থাকার জন্য, কারণ তখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, তো তারা তখন জাসদে ঢুকে গেছে সবাই, ওই জাসদ। ফরিদ ভাই, এখন বাংলাদেশের মুসলমান উপযোগ, তারা স্বার্থে আঘাত পড়লে বাপকে আসে। হ্যাঁ, চমৎকার কথা বলেছেন প্রিয় দর্শক। কে লেগেছেন কি, সোনা পারবেন নাকি কি যার নাম, বাংলাদেশের মুসলমান নিজের বাপকে অস্বীকার করবে। কারেক্ট, চমৎকার বলেছেন। এই যে এখন ভারত থেকে বের করে দেখেন বাপের অস্বীকার, তার মানে ওইখানে তো কাদের আত্মীয় স্বজন, বাপ ভাই আছে, শ্বশুর শাশুড়ি আছে, এরা বাপকে অস্বীকার, তাই এরা ঠেলায় বলে বাপকে অস্বীকার করে। কিন্তু দেখেন রোহিঙ্গার বেলায় তাদের বুক হাই হোসেন, হাই হোসেন, হাই হোসেন, রোহিঙ্গাদের জন্য হাই হোসেন। রোহিঙ্গারা তাদের দুলাভাই, মেয়ের জামাই কখনো কখনো, আর বাংলাদেশি মুসলমান হচ্ছে তাদের জন্য সুধীর ভাই হয়ে গেছে। প্রিয় আর দু একটা দেখেন। এখন প্রতিটি প্রাইভেট চ্যানেলে বিটিভি হয়ে গেছে এই ব্যাপারে আপনি, হ্যাঁ কোনো সন্দেহ নাই, বিটিভি না তার সাথে কিছু আগে ছিল সাহেব বিবি, গোলামের বাক্স ছিল টেলিভিশন, তারপর এখন হয়ে গেছে কি জানেন, সাহেব বিবি গোলাম ইবনে গোলামের বাক্স হয়ে গেছে। এখন সব টিভি এক হয়ে গেছে। আমি বলেছিলাম কিনা আপনাদের, দিন শেষে সব মুসলমান এক হয়ে যায়। আমি বলেছিলাম কিনা, যেদিন বাংলাদেশ সংখ্যালঘু শূন্য হবে সেদিন সবাই মিলে, বামপন্থী ডানপন্থী মুসলমান সবাই মিলে শুকরানা নামাজ আদায় করে, বিএনপি আওয়ামী লীগ সহ। বলেছিলাম কিনা? তার প্রমাণ পেয়ে গেছেন। তার প্রমাণ হলো নিজের দেশের মুসলমান নাগরিকদের তারা ঢুকতে দেয় না। এই যে 1 কোটি মুসলমানকে অনুপ্রবেশকারীকে তারা ঢুকতে দিচ্ছে না। এতেই প্রমাণ হয় যে এই দেশে হিন্দু যেদিন বের করে দিবে, হিন্দুদের ঢুকতে দিবে। আপনার কি ধারণা? তাদের নিয়ে তারা প্রশংসা করবে, তারা বলবে যে ভারতের রয়্যাল এজেন্ট চলে গেছে, হিন্দুরা চলে গেছে, ভালো হয়েছে, এগুলো বলবে তারা। হ্যাঁ, স্যার আপনি তো বলেছেন সংখ্যালঘু শূন্য হয়ে গেলে বাংলাদেশ না খেয়ে মরবে। সিএম শুভেন্দু দেহ তো বলছে হিন্দু শরণার্থীদের জায়গা দেওয়া হবে, কিন্তু অনেক মুসলমান হিন্দু সেজে এক জিনিস আর হিন্দু হওয়ার এক জিনিস। আপনি তাকে ধরেন, হিন্দু সাজলেই তো জায়গা দেওয়া যাবে না, হিন্দু সাজলে ধরা পড়বে। আপনি তাকে নিয়মিত মন্দিরে যেতে বলবেন, তার অ্যাক্টিভিজম দেখবেন, সে কী নামে চাকরি নিয়েছে দেখবেন, তার আইডি কার্ড কী দেয়। হিন্দু সেজে মানুষ তার এক প্রতারণা। হিন্দু হয়ে গেলে সেটা আলাদা কথা, সনাতনী হয়ে গেলে সেটা আলাদা কথা। এই দোষটা তো আপনাদের। আপনারা হিন্দুদের জায়গা দেন না, কিন্তু মুসলমান অনুপ্রবেশকারীদের জায়গা দেন। আর শর্ত এটা ঠিক না যে হিন্দুরা আসলে জায়গা দিচ্ছে, কথা সত্য নয়। এখনো বহুত ঝামেলা আছে। যদি এই কথাই সত্য হইতো যে হিন্দুরা ভারতে গেলে এখন তারা থাকতে পারবে, তাহলে বাংলাদেশে হিন্দু থাকতো না। এই নিশ্চয়তা তারা পায় নাই। আরে ভাই, আমাদের মতো শেখ ফরিদের আপনারা একজনকে জায়গা দিতে পারেন না, মুফতি মাসুদকে জেলে রেখে দিয়েছেন। এখন বলবেন এটা ভারতের, অনেকে আমাকে বলে, কালকেও বলেছে, আজকে বলেছে, ভাই ভারতের আইন এটা সেইটা ওইটা। ভাই এগুলো গল্প বাদ দেন, এগুলো গল্প বাদ দেন। এই 1 কোটি মুসলমানের জন্য, মুসলমানের জন্য তো আইন দেখাইতে পারেন না। রোহিঙ্গা 60,000 বসে আছে, তার জন্য তো আইন দেখাইতে পারেন না। আইন কেবল শেখ ফরিদের জন্য, মুফতি মাসুদের জন্য, আর যারা বিপদগ্রস্ত হিন্দু বাংলাদেশ থেকে আসবে তাদের জন্য আপনি আইন দেখাবেন। আমার পরিচিত অন্তত 20 জন হিন্দু
যারা আজ থেকে 25 বছর আগে আসছে তাদের পাসপোর্ট সিজ করে রেখেছেন আপনারা, তাদের নাগরিক সব কিছু আছে, তাদের পাসপোর্ট সিজ করে রেখেছে গভর্নমেন্ট, আর অনুপ্রবেশকারীদের আপনি জায়গা দিয়েছেন। এগুলো সরাসরি বক্তব্য দিতে হবে, সংসদে বিল আনতে হবে যে কোনো বাংলাদেশ থেকে কোনো হিন্দু আসলে তাকে গ্রেপ্তার করা যাবে না। প্রথমত এটাকে সংসদে বিল আকারে আনতে হবে। আর যারা মুক্ত চিন্তক তাদের ব্যাপারে আপনারা কি, ওটা আমি দাবি ওটা বললে বলবেন আমি আমার পক্ষে বলছি, তাই ওটা আমি বলবো না। কিন্তু আমি বাংলাদেশের হিন্দুদের ব্যাপারে বলতে চাই যে ভারত সরকারের উচিত এখনই সংসদে আইন পাশ করা যে বাংলাদেশ সহ ওই যে সিএ এর কথা বলছেন ওইটা ছাড়াও বলতে হবে, আরও স্পষ্ট বলতে হবে যে কোনো হিন্দু ঢুকলে বাংলাদেশ, আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ থেকে কোনো হিন্দু ভারতে ঢুকলে তাকে বের করে দেওয়া যাবে না, যে দেশের চায় না, এটা মেনে নিতে হবে। জি, ভারত ছাড়া বাংলাদেশ অস্তিত্বহীন, এটা মানুষের হ্যাঁ মানতে হয়, এটা সত্য বলেছেন, এটা আমি বরাবরই বলি, এটা আমি স্পষ্টভাবে বলে দিয়েছি। আমেরিকার সাথে পাঙ্গা লাগলে বাংলাদেশের মানুষ 3 বেলার জায়গায় 2 বেলা খাবে। ভারত মিডল ইস্টের যদি পাঙ্গা লাগে তাহলে 1 বেলা খেয়ে থাকতে পারবে, কিন্তু ভারতের সাথে পাঙ্গা লাগলে না খেয়ে মারা যাবে। জি, ধন্যবাদ। আজকে আপনাদের অনেক বেশি আলোচনা হলো, তবে প্রমাণ হয়ে গেল বামপন্থী, ডানপন্থী, যাই বলেন বাংলাদেশে, হিন্দু বলেন মুসলমান, এই সবগুলো হলো ভণ্ড এবং বদমাইশ। প্রমাণ হয়ে গেছে রোহিঙ্গাদের জন্য এদের দিল কাঁদে, কিন্তু বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারীদের সীমান্তে বসায় রাখে।